ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ ক্লাস 11 যেটা ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা, এর মধ্যে সেই ক্লাসটা হবে যেটা তোমরা বারবার ধরে চাইছো এবং কমেন্ট করছো কয়েকদিন ধরে আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারের যে অঙ্কগুলো। তাহলে আজকের ক্লাসটাতে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সব করিয়ে দেওয়া হবে। তোমাদেরকে দেখবে পার্সোনালিও আমি কয়েকজনকে উত্তর দিয়েছি, আর ভিডিওতেও আমি মাঝে মধ্যে বলেছি যে তোমাদের চিন্তার কিছু নেই। প্রত্যেকটা চ্যাপ্টারের যে চ্যাপ্টারগুলোর থেকে অঙ্ক আসে, মানে কেমিস্ট্রির মধ্যে অঙ্ক আসে, সেই চ্যাপ্টারগুলোর শেষে একটা করে ভিডিও আসবে। ওই চ্যাপ্টারের থেকে যা যা অঙ্ক আসে সব ধরনের অঙ্ক করে দেওয়া হবে, এবং তার জন্যে যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো করে দেওয়া হবে। অর্থাৎ টোটাল অঙ্কগুলো কিভাবে করতে হয় পুরো প্রসেস দেখিয়ে দেওয়া হবে, যাতে তোমাদের কোনো অঙ্কতে কোনো সমস্যা না থাকে। মানে কেমিস্ট্রি অন্তত কোনো অঙ্ক তোমাদের জটিল লাগবে না। কেমিস্ট্রির থিওরি তো জটিল লাগবেই না, আর অঙ্কগুলোও জটিল লাগবে না। টোটাল কেমিস্ট্রিটাই তোমাদের এখানে ইজি লাগবে। তোমাদের চিন্তার কিছু নেই, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে একটা করে ক্লাস পেয়ে যাবে অঙ্কগুলোর ব্যাপারে। যে যে চ্যাপ্টারগুলোতে অঙ্ক আছে শুধু সেইগুলোতে, যেমন ক্লাস 11-এর ক্ষেত্রে দেখবে তোমরা প্রথম দিকের দু একটা চ্যাপ্টারে পাবে, তারপরে তোমরা ফিজিক্যাল কেমিস্ট্রিতে পাবে। অর্গানিক বা ইনঅর্গানিকের ক্ষেত্রে সেরকম নেই, বা প্রথমের চারটে যে জেনারেল কেমিস্ট্রি আছে তার মধ্যেও দেখবে এই দুটো চ্যাপ্টারে আছে, পরেরগুলোতে আর নেই। মোট কথা কেমিস্ট্রির যতগুলো চ্যাপ্টারের অঙ্ক আসে সেই চ্যাপ্টারগুলোর শেষে শেষে একটা করে ক্লাস আমি দিয়ে দেবো, তোমাদের চিন্তার কিচ্ছু নেই। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। একটু মন দিয়ে শেষ পর্যন্ত দেখে নাও, তাহলে অঙ্কগুলো সম্পর্কে সমস্ত তোমাদের ভীতি দূর হয়ে যাবে, সব অঙ্ক করতে পারবে ফার্স্ট চ্যাপ্টারে। ওকে, তাহলে আমরা প্রথমেই দেখবো যে রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণায় এই যে চ্যাপ্টারটা, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার থেকে কি কি টাইপের অঙ্ক আসে, অর্থাৎ কতগুলো ধরনের অঙ্ক আসতে পারে। দেখো আমাদের পুরোপুরি কিন্তু সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে থাকতে হবে। তাহলে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা একটু মন দিয়ে শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও, খুব ইজি লাগবে দেখো। এবং তারপরে ফার্স্ট চ্যাপ্টারের অঙ্ক করতে তোমাদের আর কিছু মনেই হবে না। আচ্ছা দেখো কতগুলো টাইপ হতে পারে, টোটাল 6টা টাইপের অঙ্ক কিন্তু আসে, মানে 6টা টাইপের অঙ্ক হয় এই চ্যাপ্টারটা থেকে। 1 নম্বর হচ্ছে পারমাণবিক ও আণবিক ভর সংক্রান্ত। মোলার আয়তন বলতে সেই এসটিপিতে 1 গ্রাম অণু গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, এরকম ব্যাপারগুলো ছিল না। যাই হোক আমরা সূত্রগুলো দেখিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। তাহলে মোলার আয়তন, অণু পরমাণু আর মোল সংখ্যা, অর্থাৎ অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, মোল সংখ্যা, এই সম্পর্কিত একটা টাইপের অঙ্ক হতে পারে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে তোমার বাষ্প ঘনত্ব নিয়ে অঙ্ক আসতে পারে। 3 নম্বর হচ্ছে তুল্যাঙ্ক ভার। 4 নম্বর হচ্ছে শতকরা সংযুক্তি, স্থূল সংকেত, আণবিক সংকেত, এটার থেকেও অঙ্ক আসতে পারে। 5 নম্বর হচ্ছে ট্রয়সিওমেট্রি থেকে অঙ্ক আসতে পারে, যেখানে তোমার সমীকরণ দিয়েই হয়ে যায়। আর 6 নম্বর হচ্ছে দ্রবণের মাত্রা। দ্রবণের মাত্রাটা আমরা লাস্ট দিনে করেছি। আচ্ছা যাই হোক, এই 6টা টাইপের মধ্যে ফার্স্ট যে 4টে টাইপ, অর্থাৎ এই ফার্স্ট 4টে টাইপ, এই 4টে টাইপ কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলোর থেকে কিন্তু অঙ্ক বেশিরভাগ বছরই আসে। বাকি যে দুটো, অর্থাৎ ট্রয়সিওমেট্রি আর দ্রবণের মাত্রা, এই দুটোর থেকে অঙ্ক খুবই কম আসে, খুব রেয়ার, হয়তো 5-10 বছরে একবার আসতেও পারে, নাও আসতেও পারে। কিন্তু এই 4টে টাইপ থেকে কিন্তু প্রত্যেক বছরই অঙ্ক পেয়ে যাবে। এবং তোমরা দেখবে বিগত বেশ কয়েক বছরের অঙ্কগুলো এই 4টে টাইপ থেকে মেনলি চলে এসছে দেখবে। তাহলে চলো প্রত্যেকটা টাইপের এরপরে আমরা সূত্রগুলো জেনে নেবো, যে এদের মধ্যে কি কি সূত্র আমাদের কাজে লাগবে, তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। তাহলে দেখো প্রথম যে টাইপটা, অর্থাৎ পারমাণবিক ও আণবিক ভর, মোলার আয়তন আর অণু পরমাণু বা মোল সংখ্যা, এই যে টাইপটার মধ্যে যে সূত্রগুলো আছে সেগুলো আমি লিখে দিয়েছি। তাহলে এই সূত্রগুলো একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি একটু। যেমন হচ্ছে গড় পারমাণবিক ভর, এগুলো সব থেকে থিওরির সময় করানো হয়েছে তোমাদের। গড় পারমাণবিক ভর কীভাবে বের করে, সে সামেশন অফ শতকরা পরিমাণ ইন্টু আইসোটোপের পারমাণবিক ভর ডিভাইডেড বাই 100, অর্থাৎ প্রত্যেকটা আইসোটোপের, যেমন তোমার হয়তো বলা থাকলো যে বোরনের দুটো আইসোটোপ আছে, একটা বোরন 10, উপরে ভর সংখ্যাটা 10, আর একটা হচ্ছে 11, এবং তাদের শতকরা পরিমাণ দেওয়া থাকলো। তারপর বলা হলো যে তাহলে বোরনের গড় পারমাণবিক ভর কত হবে। তাহলে তুমি কি করবে না, সেখানে প্রত্যেকটা আইসোটোপের, অর্থাৎ যেটা 10, তার শতকরা পরিমাণ ইন্টু 10 লিখবে পারমাণবিক ভর, প্লাস সামেশন বলতে প্লাস দিতে হবে। 11 নম্বর যে মৌলটা তার জন্যে, মানে 11 যার ভর সংখ্যা, তার জন্য কি লিখতে হবে, শতকরা পরিমাণ ইন্টু 11, দের নিচে 100। এগুলো যখন অঙ্কগুলো করাবো তখন দেখতে পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই। তাহলে গড় পারমাণবিক ভরের এটা হচ্ছে তোমার সূত্র। আচ্ছা, দ্বিতীয় সূত্র হচ্ছে একটি অণুর প্রকৃত ভর। এগুলো জানো অলরেডি থিওরিতে, তবু আমি লিখে দিয়েছি সূত্র আকারে। তোমরা কি করবে, একবার ভিডিওটা পজ করে এগুলো খাতায় লিখে নেবে, অথবা আরেকটা কাজ করতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর আমি চেষ্টা করব তোমাদের ডেসক্রিপশনে এই সূত্রগুলো একটা লিঙ্ক দিয়ে দিতে, অর্থাৎ সূত্রগুলো পুরো লিখে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা খাতায় ওগুলো দেখে দেখে টুকে নেবে। যাই হোক, 2 নম্বরটা হচ্ছে একটা অণুর প্রকৃত ভর কী হবে, আণবিক ওজন যত হবে তত এমইউ। এখানে তোমাদেরকে বলে রাখি, আণবিক ওজন বলো বা আণবিক ভর বলো বা আণবিক গুরুত্ব বলো, একই বিষয়। ওজন বা ভর বা গুরুত্ব যদি থাকে
তাহলে জানবে সে একই জিনিসকেই বোঝাচ্ছে। তাহলে কোথাও তুমি ওজন লিখতে পারো, কোথাও ভর লিখতে পারো, কোনো অসুবিধা নেই কেমিস্ট্রিতে। তাহলে একটা অণুর ভর কি দাঁড়ালো? আণবিক ওজন যা হবে তত এমইউ। একটা পরমাণুর প্রকৃত ভর কি হবে? পারমাণবিক ওজন যত তত এমইউ। এখন এমইউ বলতে অ্যাটমিক মাস ইউনিট, থিওরিতে এটা বোঝানো হয়েছে। এবং এক এমইউ মানে কত? 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। এই সম্পর্কটাও আমরা থিওরির সময়তে করে নিয়েছি। তার মানে কি এই এমইউগুলোকে এরপরে গ্রামে প্রকাশ করতে পারবে। এগুলো সম্পর্কে অঙ্ক হবে একটু পরেই, তাহলে দেখতে পাবে তখন। আচ্ছা 3 নম্বর দেখো, 1 গ্রাম পরমাণু মানেই হচ্ছে এন সংখ্যক পরমাণু, মানে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু সমান বলতে পারি আমরা 1 মোল পরমাণু সমান ওজন হিসাবে যদি বলা হয় তাহলে যত পারমাণবিক ওজন তত গ্রাম। একই রকমভাবে 1 গ্রাম অণু মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু মানে 1 মোল অণু, আগেরটা পরমাণু ছিল, এটা সব অণু আসছে দেখো। আর তাহলে এখানে গ্রামে প্রকাশ করলে কি হবে? আণবিক ওজন যত তত গ্রাম। আচ্ছা যদি গ্যাস হয় তাহলে এসটিপিতে আয়তন কত হবে? 22.4 লিটার 1 গ্রাম অণুর ক্ষেত্রে বা 1 মোল অণুর ক্ষেত্রে। পরমাণুর ক্ষেত্রে কিন্তু 22.4 লিটার বলা হবে না, কারণ গ্যাস যেগুলো হয় গ্যাসগুলো সব আণবিক স্টেটে থাকে দেখবে। যেমন ধরো অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাসটা সবসময় O2 হিসাবে থাকবে। মানে যেখানে অক্সিজেন গ্যাস আছে, ধরো একটা সিলিন্ডারের মধ্যে তুমি ধরো পাত্রের মধ্যে অক্সিজেন গ্যাস রেখেছো, তাহলে এখানে যে অক্সিজেনের কণাগুলো থাকবে সেগুলো কি অক্সিজেন পরমাণু হিসেবে থাকবে না অক্সিজেন অণু হিসেবে থাকবে? এখানে সব কণাগুলো দেখবে O2 হিসাবে আসে। এমন হবে না যে এক একটা অক্সিজেন পরমাণু আলাদা আলাদা ঘুরে বেড়াচ্ছে, এরকম তো হবে না, সবগুলোই অক্সিজেন অণু হবে। তার জন্য কি হয়, গ্যাসের ক্ষেত্রে ক্যালকুলেশনটা সবসময় অণু ধরে করতে হয়। মানে 1 গ্রাম অণু মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু মানে 1 মোল অণু, তার মানে 22.4 লিটার এসটিপিতে। আচ্ছা ওজন যদি বলো আণবিক ওজন যত তত গ্রাম। এগুলো দেখো সবই তোমরা থিওরির সময় করেছো, তবু আমি এক জায়গায় লিখে দিয়েছি, তাহলে কি হবে সূত্র আকারে এক জায়গায় তোমাদেরও খাতায় লেখা থাকবে। তাহলে যদি পরবর্তীকালে কখনো কোনো সূত্র মনে না পড়ে বা কোনো অঙ্ক আটকে যাও, তাহলে সেই সম্পর্কিত সূত্রটা দেখে নিতে পারবে, অঙ্কগুলো করতেও তোমাদের সুবিধা হবে। তার জন্য এরকম একটা জায়গায় লিখে রাখবে খাতায়। এটা তুমি এখানে মোবাইলের মধ্যে দেখে নিলে বা তুমি স্ক্রিনশট নিয়ে নিলে তারপরে ওটা শেষ করে দাও না, খাতায় কিন্তু লিখবে অবশ্যই, কারণ তোমাদের সেলফ স্টাডিটা আমি আগের দিনও বলেছি যে সেলফ স্টাডিটা অবশ্যই কিন্তু দরকার, অর্থাৎ তোমাদের খাতাটা সেইভাবে রেডি করবে। নেক্সট দেখো আমরা আসবো বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্বের মধ্যে M সমান 2D, এটা আমরা পেয়েছিলাম। M বলতে মলিকুলার ওয়েট অর্থাৎ আণবিক ওজন, আর D মানে হচ্ছে বাষ্প ঘনত্ব, যেটা ভেপার ডেনসিটি বলা হচ্ছিল। M সমান 2D, এটা অলরেডি তোমরা থিওরি পার্টে দেখেছো। আচ্ছা 2 নম্বর হচ্ছে পারমাণবিক ভর বের করা যায় যদি আণবিক ভর জানা থাকে কারো, অর্থাৎ আণবিক ভর বাই পারমাণবিকতা করে দিলেই পারমাণবিক ভরটা বেরিয়ে যায়। পারমাণবিকতাটা কি জিনিস? এটা হচ্ছে তোমার একটা অণুর মধ্যে যতগুলো পরমাণু থাকে, যেমন অক্সিজেনের একটা অণুর মধ্যে তোমার 2টা পরমাণু আছে, তাহলে এর পারমাণবিকতা হচ্ছে 2। তাহলে অক্সিজেনের যদি আমরা আণবিক ভর জানি ধরো 32, আর পারমাণবিকতা জানা আছে তোমার সংকেতটা দেখেই বুঝতে পারা যাচ্ছে 2, তাহলে 32/2 করে দিলে 16 চলে আসবে, যেটা অক্সিজেনের পারমাণবিক ভর। আচ্ছা নেক্সট আসছি তুল্যাঙ্ক ভারের যে সূত্র। তুল্যাঙ্ক ভারের সংজ্ঞাটাই তুল্যাঙ্ক ভারের সবচেয়ে বড় সূত্র, যে কোনো মৌলের যত গ্রাম ওজন বা যত ভাগ ওজন 1.008 ভাগ বা গ্রামও বলতে পারো, কোনো অসুবিধা নেই, এত ভাগ ওজনে হাইড্রোজেন বা 8 ভাগ ওজনে অক্সিজেন বা 35.5 ভাগ ওজনে ক্লোরিনের সাথে যুক্ত হয়, সেটা হচ্ছে ওই মৌলের তুল্যাঙ্ক ভার। তার মানে এই রিলেশন থেকে তুল্যাঙ্ক ভার বের করা যাবে কত ভাগের সাথে যুক্ত হচ্ছে সেটা দেখে। আচ্ছা আরেকটা তুল্যাঙ্ক ভারের ইম্পর্টেন্ট তোমরা সূত্র জেনেছিলে আগেই, যেটা হচ্ছে A সমান E ইন্টু ভি। দেন A মানে হচ্ছে পারমাণবিক ওজন অ্যাটমিক ওয়েট, E মানে হচ্ছে তোমার তুল্যাঙ্ক ভার ইকুইভ্যালেন্ট ওয়েট, আর ভি মানে হচ্ছে ভ্যালেন্সি অর্থাৎ যোজ্যতা। তাহলে এটাও একটা তুল্যাঙ্ক ভারের ভালো সূত্র। তুল্যাঙ্ক ভার থেকে যে অঙ্কগুলো আসে এই দুটো সূত্র থেকেই সাধারণত হয়ে যায়। এরপর নেক্সট যে টাইপটা আসছে দেখো, শতকরা সংযুক্তি, স্থূল সংকেত ও আণবিক সংকেত। এটার জন্য যে সূত্রগুলো আছে সেটা হচ্ছে মৌলের শতকরা সংযুক্তি কিভাবে বের করবে। 1 গ্রাম অণু যৌগে মৌলটির ওজন ডিভাইডেড বাই যৌগটির টোটাল যে গ্রাম আণবিক ওজন। এটা আমরা দেখবে করেছিলাম তো প্র্যাকটিস থিওরির সময়তেই, যাই হোক আরও করে নেবো এখানেও। আচ্ছা 2 নম্বর হচ্ছে পরমাণু সংখ্যার অনুপাত কিভাবে বের করা হয় না, মৌলগুলির শতকরা ওজন ডিভাইডেড বাই পারমাণবিক ওজন। এটা করে দিলেই পরমাণু সংখ্যার অনুপাত পাওয়া যায়। দিস ইজ স্থূল সংকেতটা বের করা হয় যখন হবে, দেখবে এগুলো এগুলো ধরে ধরেই করানো হবে, অসুবিধা কিছু নেই। আচ্ছা 4 নম্বর হচ্ছে ট্রয়সিওমেট্রি। ট্রয়সিওমেট্রি থেকে অঙ্ক সাধারণত আসে না, যদি আসে তাহলে সমীকরণ থেকেই হয়ে যাবে, সহজ সহজ সমীকরণ থেকেই হয়ে যাবে। যেমন হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন যুক্ত হয়ে জল তৈরি করলো, এইরকম সমীকরণ থেকেই তোমার অঙ্কগুলো হয়ে যাবে। লাস্ট যে টাইপটা আমাদের আসবো সেটা হচ্ছে দ্রবণের মাত্রা। দ্রবণের মাত্রার মধ্যে যে সূত্রগুলো আছে দেখো, প্রথমত সংজ্ঞাগুলো করে রাখতে হবে, অর্থাৎ নর্মালিটি, মোলারিটি, মোলালিটি, এই সংজ্ঞাগুলো একটু জানতে হবে যে নর্মালিটি কী জিনিস, মোলারিটি কী জিনিস। এগুলো তোমাদের লাস্ট যে ক্লাসটা দিয়েছিলাম ওই ক্লাসটাতে দেখানো হয়েছিল সমস্ত কিছু। ওটা যদি না দেখেছো ওটাকে ভালো করে দেখে নেবে অঙ্কগুলো করার আগে, তাহলে অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। আমি দরকার হলে ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো,
আচ্ছা, সেকেন্ড হচ্ছে সূত্র ঘনত্ব সমান ভর বাই আয়তন, এটা তো অলরেডি জানো তোমরা। আচ্ছা, তারপরে তোমার লঘুকরণের ক্ষেত্রে যদি মোলারিটির ক্ষেত্রে আমরা দেখতে পাবো M1V1 সমান M2V2, অর্থাৎ প্রথমে একটা দ্রবণ ছিল যার মোলারিটি হচ্ছে M1, আয়তন ছিল V1, এবং পরে সেটাকে লঘু করা হলো, মোলারিটি দাঁড়ালো M2, আয়তন হলো V2, তখন সূত্রটা হচ্ছে M1V1 সমান M2V2। আচ্ছা, যদি মিশ্রণের ক্ষেত্রে আমরা দেখি, মিশ্রণ বলতে দুটো আলাদা আলাদা দ্রবণকে মেশানো হলো, তাহলে দুটো দ্রবণ মেশানোর ফলে যে মোলারিটিটা হলো সেটা ক্যাপিটাল এম দেওয়া হয়েছে, তাহলে M × V1 + V2, আগে যে ভলিউম ছিল দুটো দ্রবণের সেটা সমান কী হবে M1V1 + M2V2, অর্থাৎ আগে যে মোলারিটি ছিল প্রথম দ্রবণের ইন্টু আগে যে আয়তন ছিল প্লাস দ্বিতীয় দ্রবণের আগে যে মোলারিটি ছিল প্লাস যে আয়তন ছিল। আর ক্যাপিটাল এমটা হচ্ছে মেশানোর পরে যে টোটাল যে মোলারিটিটা আমাদের পাওয়া গেল, দ্রবণটা চেঞ্জ হয়ে গেল মোলারিটি, তার ফলে যে নতুন মোলারিটিটা পাওয়া গেল সেটা হচ্ছে ক্যাপিটাল এম। আর আয়তন তো চেঞ্জ হবে না, কারণ আগে 1 নম্বর দ্রবণের ক্ষেত্রে V1 ছিল আয়তন, আর দ্বিতীয় দ্রবণের ক্ষেত্রে V2 ছিল, তাহলে মিশ্রিত মানে দুটো আয়তনে যোগ করে দিলেই হয়ে যাবে টোটাল আয়তনটা। নর্মালিটির ক্ষেত্রে একটাই সূত্র আমরা জানি, N1V1 সমান N2V2, এটা লঘুকরণের ক্ষেত্রেও হয় আর যখন বিক্রিয়া করানো হয় সেক্ষেত্রেও হয়। যাই হোক, এই নর্মালিটি মোলারিটির বিষয়টা তোমাদেরকে এই যে সূত্র আকারে তোমাদেরকে যখন বলছি কারো কারো জটিল লাগতে পারে, যদি আগের দিনের ক্লাসটা না দেখেছো ওইটা আগে দেখে নেবে, ওটা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওই ক্লাসটা দেখে নেওয়ার পরে এই জিনিসগুলো বুঝতে সুবিধা হবে, এগুলো কিছুই মনে হবে না। আর যারা দেখেছো অলরেডি তারা দেখো এগুলো আগের থেকেই জানো। এরপর আমরা এক একটা টাইপের কয়েকটা করে অঙ্ক দেখে নেবো, একটা দুটো বা তিনটে করে অঙ্ক আমরা দেখে নেবো, প্রত্যেকটা টাইপের যতগুলো টাইপ হলো অর্থাৎ টোটাল 5টা টাইপ, 5টা টাইপের অঙ্কই আমরা দেখে নেবো, যাতে সব রকম অঙ্ক আমরা খুব সহজেই করে দিতে পারি। এখানে তোমাদেরকে বলে রাখি, আমার যে মডেল কোশ্চেনটা দেওয়া হয়েছে তোমাদেরকে আগের ভিডিওটাতে, ওই মডেল কোশ্চেনটার থেকেই অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। কারণ কি, কারণ বেশ কয়েকদিন ধরে আমি দেখছি কয়েকজন কমেন্ট করছো যে স্যার এত নম্বর কোশ্চেনটা পাচ্ছি না, এত নম্বর কোশ্চেনটা পাচ্ছি না, এবং তাদের মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে ম্যাথগুলো। আসলে ম্যাথগুলোর ক্লাস তো এখনও দেওয়া হয়নি, এই আজকে দেওয়া হলো, এরপরে সহজ হয়ে যাবে। আরেকটা কারণ হচ্ছে আমার মডেল কোশ্চেনে সব ধরনের অঙ্ক কভার করা আছে, অর্থাৎ ওগুলো যদি করে রাখো তাহলে ওই টাইপের অঙ্কই তোমরা পরীক্ষার সময়তে দেখবে পেয়ে যাবে, মানে ওগুলোর বাইরের থেকে সেরকম কিছু হয় না। তাহলে চলো প্রথম যে টাইপটা, অর্থাৎ আমাদের আণবিক ওজন, পারমাণবিক ওজন বা অণু পরমাণু মোল সংখ্যা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যে অঙ্কগুলো আছে সেই টাইপের অঙ্কগুলোর থেকে আগে শুরু করা যাক। ফার্স্ট একটা অঙ্ক নেওয়া হয়েছে যে 90U ইথেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা গণনা করো। এটাও কয়েকজন কমেন্ট করেছো এই অঙ্কটা করার জন্য। যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কীভাবে করবে। এই ইউ বলতে কি, এটা এএমইউকেই বোঝানো হয়, এটা তোমাদের থিওরি পার্টে দেখবে আমি বোঝাইনি বা বলিনি, সেটা হচ্ছে এএমইউটারই বর্তমান নাম হচ্ছে ইউ, শুধু ইউ, আরও শর্ট করে দেওয়া আছে। এএমইউ মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, আর ইউ মানে হচ্ছে ইউনিফাইড মাস। যাই হোক, এটাকেই ইউ দ্বারা প্রকাশ করা হচ্ছে, একই ব্যাপার। তাহলে যেহেতু এএমইউ মানে বুঝতে পারছো, এটা অরিজিনাল ওজনটাকে বোঝাচ্ছে, এএমইউ মানে কিন্তু প্রকৃত ভর। তাহলে যাই হোক, তাহলে 90U ইথেন, তার মানে ঠিক কতটা ইথেন কী করে বুঝবে না, দেখো ইথেনের আমরা প্রথমে আণবিক ওজন দেখবো। ইথেন বলতে C2H6 নাকি, আমরা তো এটা জানি সংকেতটা, মাধ্যমিক লেভেলে পড়ে এসছো অনেকেই। এটাকে এরকমও লিখতে পারো বা CH3 এইভাবেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, CH3 তাহলে এটা হচ্ছে ইথেন, এটা বা এটা যেটাই লেখো। তাহলে আমরা ইথেনের প্রথমে আণবিক ওজন বের করব, কিভাবে বের করবে না, দেখো C2H6, তার মানে দুটো কার্বন আছে আর 6টা হাইড্রোজেন আছে। সবার পারমাণবিক ওজন আমাদের জানা আছে, পারমাণবিক ওজনের একদম প্রথমেই তোমাদেরকে ক্লাস দেওয়া হয়েছিল, যদি না দেখেছো ওইটাও দেখে নেবে। আশা করি অনেকেই দেখে নিয়েছো, সবাই প্রায় আমি দেখছিলাম যে অনেকেই দেখেছো। তাহলে কার্বন দুটো আছে, দুটো মানে হচ্ছে 12 করে 2, আচ্ছা, প্লাস হাইড্রোজেন ছোটা আছে মানে 1 করে 6, তাই তো এইভাবে বের করে আণবিক ওজন পারমাণবিক ওজন থেকে। আচ্ছা, তাহলে এটা কত আসছে, 12 দুগুণে 24 আর এই 6, টোটাল হচ্ছে 30। তাহলে এইটা হচ্ছে আণবিক ওজন। তার মানে একটা ইথেন অণু তার ভর হবে 30 AMU, এটা আমরা বলতে পারি। এটা আমরা কিভাবে বলছি যে একটা ইথেন অণুর ভর 30 AMU, না এটা আমরা থিওরি পার্টেই দেখবে করেছি, যে যেটা তার আণবিক ওজন হবে, এবং তোমাদের সূত্রতেও লিখিয়ে দিলাম, একটা অণুর প্রকৃত ওজন হবে ওই আণবিক ওজন যত তত AMU। এবারে এটাই যদি গ্রামে প্রকাশ করতে যাও গ্রামেও করা যাবে, কিন্তু আমাদের দরকার নেই, কারণ এখানে AMU বা ইউ দিয়ে দেওয়া আছে। তাহলে এটা AMUও দিতে পারো বা ইউও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটাকে আমরা 30U বলতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমরা দেখব যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত। তাহলে দেখো 30U মানে হচ্ছে একটা ইথেন অণু, তাহলে 90U মানে কোটা ইথেন অণু হবে। একবারেই করে দিচ্ছি, দেখো যে 30U এতে থাকে একটি ইথেন অণু, কারণ 30U এলো একটা ইথেন অণুর ভর। একটা ইথেন অণু তার মানে কোটা হাইড্রোজেন পরমাণু আছে, এতে 6টা হাইড্রোজেন পরমাণু আছে, একবারে লিখে দিয়েছি 6টা হাইড্রোজেন পরমাণু থাকে। তবে এটাকে আমরা ব্যাকেট দিয়ে দিচ্ছি সবচেয়ে ভালো,
যে 30 ইউ এ থাকে একটি ইথেন পরমাণু, মানে হচ্ছে 6টি হাইড্রোজেন পরমাণু 30 ইউ এর মধ্যে আছে। তাহলে 90 ইউ এর মধ্যে কত থাকবে? জাস্ট ঐকিক নিয়মের অঙ্ক, এটা 3 গুণ হয়েছে, বুঝতে পারছো? তার মানে ওটাও 3 গুণ হয়ে যাবে। যদি তোমরা দেখাতে চাও দেখাতে পারো, ইন্টু 90 আর নিচে 30 চলে আসবে। তাহলে 6 ইন্টু 3 আমরা বলতে পারি নাকি, 6 3 18, মানে এটা কাটাকাটি হলো 3 হচ্ছে, তার মানে 18টি হাইড্রোজেন পরমাণু থাকবে। 90 ইউ ইথেনে 18টি হাইড্রোজেন পরমাণু থাকবে। এটা লাস্টে উত্তর লিখে দেবে যে অতএব 90 ইউ ইথেনে 18টি হাইড্রোজেন পরমাণু আছে। এবং যেটা উত্তর লিখবে সেটাকে একটা বক্স করে দেবে, দেখতে ভালো লাগবে এবং নাম্বার ভালো পাওয়া যায় ওইরকমভাবে খাতাটাকে যদি সাজানো হয়। যাই হোক, তাহলে অঙ্কটা আশা করি বোঝা গেছে, অসুবিধার কিছু নেই। যদি কারো, এখনও বলছি যে যদি কারো অসুবিধা লাগে তাহলে কী করবে জানো তো, একবার ব্যাকে যাবে। কারণ এটা তো ইউটিউবে এই সুবিধাটা পাবে তুমি, তুমি যতবার খুশি ব্যাকে যেতে পারো। তাহলে একবার ব্যাকে যেয়ে আবার ওইখান থেকে শুরুর থেকে একবার চালিয়ে দেবে, তাহলে দেখবে যে তুমি আরেকবার যখন দেখে নেবে তখন দেখবে ইজি হয়ে গেছে। মানে যদি ইনকেস একবারে বুঝতে না পারো, বেশিরভাগ স্টুডেন্টই একবারেই বুঝতে পেরে যাবে দেখবে, কারণ তোমরাই আমাকে কমেন্ট করে বলো যে স্যার খুব সহজ লাগে, আপনার বোঝানোটা খুব ভালো লাগে। যাই হোক, এটা আমার কাছে একটা বাড়তি পাওনা। নেক্সট আরেকটা ছোট্ট অঙ্কে আসছি, যেটা হচ্ছে 0.8 গ্রাম পরমাণু লোহা মানে কত গ্রাম লোহা। এই ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে, খুব ছোটো ছোটো, খুব সহজ সহজ, এগুলো কিচ্ছু নেই। দেখো 0.8 গ্রাম পরমাণু লোহা মানে কত গ্রাম লোহা। এখন দেখো 1 গ্রাম পরমাণু লোহার পারমাণবিক ওজন কত, এফি এর লোহার পারমাণবিক ওজন হচ্ছে 56। একদম স্পেসিফিক বললে 55.85, কিন্তু এটা আমাদের সবসময় দরকার লাগে না, 56 জানলেই হয়। তোমাদেরকে বলেছিলাম যে শুধুমাত্র এফি আর সিও, লোহা আর কপার, এই দুটো করে রাখবে। সাধারণত কোশ্চেনে দেওয়া থাকে পারমাণবিক ওজনটা, যদি একটু বড় পরমাণু নেওয়া হয়, অর্থাৎ 20-র উপরে যে পরমাণুগুলো। কিন্তু তবুও আমি বলেছিলাম যে এফি আর সিউটা করে রাখবে। এফি এর হচ্ছে 56 আর সিউ এর কত বলেছিলাম, 63.5। এটা হচ্ছে কপারের ক্ষেত্রে, আর এটা হচ্ছে আয়রনের ক্ষেত্রে। এই দুটো অন্তত করে রাখবে। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের এখানে এগুলো দরকার নেই, আমাদের দরকার হচ্ছে শুধু এফিটা। তাহলে 55.85 বা 56 বলতে পারি, একদম কাছাকাছি হচ্ছে 56। তার মানে 1 গ্রাম পরমাণু মানে 56 গ্রাম। এটা তো আমরা সূত্রতে একটু আগেই দেখলাম যে যেটা তার পারমাণবিক ভর হবে তত গ্রাম। তাহলে 1 গ্রাম পরমাণু মানে 56 গ্রাম, আর 0.8 গ্রাম পরমাণু মানে কত গ্রাম। শুধু ঐকিক নিয়মের একটা অঙ্ক। 1 গ্রাম পরমাণু মানে 56 গ্রাম, 0.8 গ্রাম পরমাণু মানে 56 ইন্টু 0.8 গ্রাম এফি। এখানে যত গ্রাম আসবে ক্যালকুলেটরে করে দেখে নেবে, তত গ্রাম এফি হবে। খুব সহজ অঙ্ক, মানে যদি তোমার ধারণাটা ক্লিয়ার থাকে অঙ্কগুলো কিছুই লাগবে না দেখবে। এরপর নেক্সট যে কোশ্চেনটা নেওয়া হয়েছে, দেখো 1 গ্রাম অক্সিজেন গ্যাস এসটিপিতে কত আয়তন দখল করে। এটাও খুব সহজ একটা অঙ্ক। এটা সেই তোমাদের 22.4 লিটার যে অংশটা রয়েছে ওইখান থেকে হয়ে যাবে। অর্থাৎ 1 গ্রাম অণু যদি অক্সিজেন হয় সেটা সমান কত গ্রাম হবে দেখতে হবে, আর তার সাথে যে আয়তনের রিলেশনটা সেটা 22.4 লিটার অলরেডি আমরা জানি। তাহলে দেখো ওইটা লিখেছি যে অক্সিজেনের আণবিক ওজনটা প্রথমে বের করে নেওয়া হলো 16 ইন্টু 2। অক্সিজেনের পারমাণবিক ওজন হচ্ছে 16, দুটো পরমাণু আছে একটা অণুর মধ্যে, তাহলে 16 ইন্টু 2 মানে 32। তার মানে 1 গ্রাম অণু অক্সিজেন মানে 32 গ্রাম অক্সিজেন, তার মানে এসটিপিতে 22.4 লিটার। অ্যান্ড 32 গ্রাম অক্সিজেন এসটিপিতে হচ্ছে 22.4 লিটার। তাহলে 1 গ্রাম অক্সিজেন এসটিপিতে কত হবে, ওই কি নিয়মের অঙ্ক নর্মাল। তাহলে 22.4, আচ্ছা 1 গ্রাম করছো মানে নিচে 32টা চলে যাবে, যত লিটার আসছে সেই তত লিটারে অ্যান্সার হবে। মানে এখানে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নেবে, যত লিটার অ্যান্সার হবে সেটাই হবে এই অঙ্কটার উত্তর। নেক্সট যে কোশ্চেনটা আমরা নিয়েছি, দেখো 9 গ্রাম জলে মোট ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা কত। এটা একটু শর্টে লিখে দিয়েছি, ইলেকট্রন প্রোটন নিউট্রনটা একটু বুঝে নেবে। তোমাদের যখন কোশ্চেন আসবে তখন এগুলো পুরো ভাষায় লেখা থাকবে, ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সংখ্যা কত। তাহলে 9 গ্রাম জল তোমাকে দেওয়া হয়েছে, তার মধ্যে ইলেকট্রন সংখ্যা কত, প্রোটন সংখ্যা কত আর নিউট্রন সংখ্যা কত, এটা বের করতে হবে। তাহলে কিভাবে বের করবে, একটু মাথাটা খাটাও। দেখো 9 গ্রাম জলে আমরা যদি জলের অণুর সংখ্যাটা পেয়ে যাই তাহলে দেখো অনেকটা সহজ হয়ে যাবে। তখন আমরা এক একটা অণুতে কটা করে ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে সেটা আমরা ক্যালকুলেট করে নিতে পারবো এক একটা অণুতে। তাহলে 9 গ্রাম জলে মোট অণুর সংখ্যাটা যদি বের করে নিতে পারো, তখন 9 গ্রাম জলে ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যাটা পেয়ে যাবে। কীভাবে করবে দেখো, তাহলে প্রথমে আমরা একটা অণুতে দেখে নিচ্ছি আগে যে একটা জলের অণুতে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা কত। তাহলে একটা জলের অণুতে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের সংখ্যা কীভাবে বের করবে না, এদের যে চিহ্নগুলো আছে, যেমন হাইড্রোজেনকে কীভাবে প্রকাশ করা হয় 1H1, আর অক্সিজেনকে প্রকাশ করা হয় কীভাবে 8O16। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে একটা হাইড্রোজেন পরমাণুতে যেহেতু পরমাণু ক্রমাঙ্ক 1, তার মানে প্রোটন সংখ্যা 1। আচ্ছা ভর সংখ্যা মানে কি, নিচেরটা হচ্ছে প্রোটন সংখ্যা, তাই তো, এটা তো আমরা জানি, নিচটা হচ্ছে প্রোটন সংখ্যা, আর উপরে যে ভর সংখ্যাটা থাকে এটা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রনের সংখ্যা।
আর ইলেকট্রন সংখ্যা কীভাবে পাবে, যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন। তাহলে দেখো একটা হাইড্রোজেন পরমাণুতে একটা প্রোটন আছে। আচ্ছা, প্রোটন নিউট্রন মিলে এক, তার মানে নিশ্চয়ই নিউট্রন নেই, নিউট্রন হচ্ছে 0। তাহলে আমরা যদি ইলেকট্রন সংখ্যা দেখি হাইড্রোজেনের ক্ষেত্রে, যেহেতু একটা প্রোটন আছে তার মানে একটা ইলেকট্রন আছে। তাহলে এই যে H2O অণুতে তাহলে হাইড্রোজেন দুটো আছে, এক একটা পরমাণুতে একটা করে ইলেকট্রন আছে। তাহলে দুটোর জন্য আমরা কটা ইলেকট্রন পাচ্ছি, দুটো পাচ্ছি, দুটো হাইড্রোজেনের জন্য। আচ্ছা, অক্সিজেনের জন্য কটা পাবো, এখানে ডাইরেক্ট এইভাবেও লিখতে পারি আমরা যে 2 প্লাস মানে হাইড্রোজেনগুলোর জন্য, দুটো হাইড্রোজেনের জন্য দুটো ইলেকট্রন হলো, আর অক্সিজেনের জন্য প্রোটন সংখ্যা হচ্ছে এর 8, তার মানে ইলেকট্রন সংখ্যাও 8। এখানে একটাই অক্সিজেন পরমাণু আছে, তার মানে 2 প্লাস 8 সমান হচ্ছে 10টা। তাহলে 10টা ইলেকট্রন সংখ্যা একটা H2O অণুর মধ্যে রয়েছে, আমরা এইভাবে করে নিতে পারি। আচ্ছা, প্রোটন সংখ্যা একই আসবে, যেরকম ইলেকট্রন থাকবে সেরকমই প্রোটন হবে। ইলেকট্রন নেগেটিভ চার্জ আর প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, দুটো সমান সংখ্যায় থাকবে। সমান সংখ্যায় যদি না থাকতো তাহলে তো তড়িৎগ্রস্ত হতো, মানে জলটাকে ছুলেই আমাদের কারেন্ট লাগতো। তো যাই হোক, সেরকম তো হয় না, মানে প্রসম পদার্থ, তার মানে ইলেকট্রন আর নিউট্রন কিন্তু সমান। তার মানে এটা এমনিতেই আমরা ক্যালকুলেট না করেই 10 লিখে দিতে পারি। আর যদি ক্যালকুলেট করতে চাও করতে পারো, একই ব্যাপার, যে হাইড্রোজেনের ক্ষেত্রে একটা এবং এখানে দুটো হাইড্রোজেন পরমাণু আছে, মানে মোট দুটো প্রোটন হবে, অক্সিজেনের জন্য 8টা পাবে। তাহলে এইভাবে ক্যালকুলেটও করতে পারো। আচ্ছা, নিউট্রনের ক্ষেত্রে কী হবে, দেখো হাইড্রোজেন যেটা 1H1 এর ক্ষেত্রে কোনো নিউট্রন নেই, তাহলে হাইড্রোজেনের জন্য কোনো নিউট্রন পাচ্ছি না। আচ্ছা, অক্সিজেনে কতগুলো নিউট্রন আছে, অক্সিজেনে এখানে দেখো প্রোটন প্লাস নিউট্রন হচ্ছে 16 আর প্রোটন হচ্ছে 8, তার মানে নিউট্রনও 8, আমরা এটা বলতে পারি। তাহলে অক্সিজেন একটার জন্য আমরা 8টা নিউট্রন পাবো, অর্থাৎ টোটাল 8টা পেলাম। তাহলে এইভাবে আমরা দেখে নিতে পারবো যে একটা জলের অণুতে কতগুলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আছে। এরপরে আমরা দেখবো যে 9 গ্রাম জলে কটা H2O অণু আছে, তাহলেই টোটাল সংখ্যাটা পেয়ে যাবো। তার জন্য প্রথমে আমরা কি করব, H2 এর আণবিক ওজনটা দেখে নেবো কত হচ্ছে। হাইড্রোজেন দেখো 1 করে দুটো, আণবিক ওজন বের করা তো জানো। তাহলে 1 × 2 প্লাস অক্সিজেনের হচ্ছে 16, তাহলে টোটাল আসছে 18 নাকি। এটাই হচ্ছে জলের আণবিক ওজন। তার মানে আমরা কি বলতে পারি যে 1 মোল মানে হচ্ছে 18 গ্রাম জল, আর 1 মোলে কত থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তাহলে 18 গ্রাম জলে থাকে, এটা আমরা লিখতে পারি ঐকিক নিয়মের মতো, 18 গ্রাম জলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তাহলে 1 গ্রাম জলে কতগুলো থাকবে আর 9 গ্রাম জলে কতগুলো থাকবে, এটা একবারেই করে দিচ্ছি। তাহলে যদি 1 গ্রাম জলে করতে তাহলে নিচে 18 আসতো, আর 9 গ্রাম করছো মানে উপরে 9 যাবে। মানে মাঝের স্টেপটা করলাম না, 1 গ্রামটা করলাম না, একবারে ডাইরেক্ট 9 গ্রাম করে দিলাম। তোমাদের কারো যদি জটিল লাগে ঐকিক নিয়মের, সেক্ষেত্রে আশা করি লাগবে না, যদি তাও লাগে তাহলে প্রথমে একবার 1 গ্রাম জলে বের করবে, দিয়ে 9 গ্রাম জলে বের করবে, এটাই আসবে। তার মানে এটা কত আসছে দেখো, n/2 এত সংখ্যক অণু থাকবে। n বলতে এখানে অ্যাভোগাড্রো সংখ্যা, এটা লিখে রাখতে পারো পাশে, যে n = 6.022 × 10⁻23 এত সংখ্যককে বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে তাহলে আমরা দেখো টোটাল জলের অণুর সংখ্যাটা পেয়ে গেছি n/2, মানে অ্যাভোগাড্রো সংখ্যা বাই 2। এরপরে এক একটা জলের অণুতে ইলেকট্রন সংখ্যা আমাদের জানা আছে, তাহলে মোট 9 গ্রাম জলে ইলেকট্রন সংখ্যা বের করতে পারবো না, ওটা দিয়ে গুণ করে দিলেই তো হয়ে যাবে। তাহলে 9 গ্রাম জলে ইলেকট্রন সংখ্যা কীভাবে বের করবে, 9 গ্রাম জলে মোট অণুর সংখ্যা হচ্ছে n/2, কিন্তু এক একটা অণুতে ইলেকট্রন হচ্ছে 10টা করে, তাহলে 10 দিয়ে গুণ করে দাও, তার মানে হচ্ছে 5n এত সংখ্যক, তাই তো। আচ্ছা, প্রোটন সংখ্যা একই রকমভাবে আবার 10 দিয়ে গুণ করে দাও, অর্থাৎ n/2 × 10, সেই একই জিনিস, তার মানে হচ্ছে 5n, ইলেকট্রন প্রোটন সংখ্যাটা একই আসবে। আচ্ছা, নিউট্রন সংখ্যা এটা 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে n/2 × 8 দ্যাট ইকুয়ালস টু কত আসছে, 4n, তাই তো। এখন দেখো এটা n দিয়ে রাখতে পারো, অথবা তুমি এই সংখ্যাটাতেই গুণ করে দিতে পারো, n এর মানটা বসিয়ে দিতে পারো, তাহলে এক্সাক্ট নাম্বারটা চলে আসবে তোমার। আর যদি এখানে রেখে দাও তাও কোনো অসুবিধা নেই, তাই আমি বলবো এক্সাক্ট নাম্বারটা বের করেই দিবে। তাহলে আশা করি বোঝা গেছে, খুব সহজভাবেই তোমরা দেখবে এগুলো করে দিতে পারবে, একটু প্র্যাকটিস করবে। আর আমার এই ভিডিওটা ভালো করে লাস্ট পর্যন্ত দেখে নেবে, সব টাইপের অঙ্কগুলো দেখে নেবে, তাহলে দেখবে কোনো অঙ্ক তোমাদের অসুবিধা হচ্ছে না আর। এরপর চলো বাষ্প ঘনত্ব নিয়ে একটা উদাহরণ দেখে নিই। এখানে একটা কোশ্চেন নেওয়া হয়েছে, দেখো সমশর্তে একটি মৌলিক গ্যাসের ঘনত্ব অক্সিজেন গ্যাসের 5 গুণ, অর্থাৎ ওই মৌলিক গ্যাসটার ঘনত্বটা অক্সিজেন গ্যাসের 5 গুণ। যদি মৌলিক গ্যাসটি দ্বিপরমাণুক হয়, অর্থাৎ একটা অণুতে দুটো পরমাণু যদি থাকে, তাহলে গ্যাসটির পারমাণবিক ভর কত হবে, এটা হচ্ছে কোশ্চেনটা আশা করি বুঝতে পেরেছো। দরকার হলে আরেকবার এটা দেখে নেবে কোশ্চেনটা। আচ্ছা, এরপরে আমরা উত্তরের দিকে আসবো কিভাবে বের করবে। তাহলে দেখো এখানে বলেছে যে মৌলিক গ্যাসের ঘনত্বটা অক্সিজেন গ্যাসের ঘনত্বের 5 গুণ, তার মানে কি এটা বাষ্প ঘনত্বের মতো ব্যাপারটা আসছে না, যে একটা গ্যাসের ঘনত্বের সাপেক্ষে আরেকটা গ্যাসের ঘনত্ব। আমরা বাষ্প ঘনত্ব মানে কি জানি, যে হাইড্রোজেনের সাপেক্ষে অন্যান্য গ্যাসগুলোর ঘনত্ব। তো হাইড্রোজেনের সাপেক্ষে না করে তুমি অন্য গ্যাসের সাপেক্ষেও কিন্তু করতে পারো, সেটাকেও বাষ্প ঘনত্বই বলা হবে।
তবে অন্য গ্যাসের সাপেক্ষে, যেমন এই ক্ষেত্রে অক্সিজেন গ্যাসের সাপেক্ষে এটা হচ্ছে 5 গুণ। তার মানে এটা আমরা বলতে পারি যে ডি অফ গ্যাস, আমরা গ্যাসই বলে দিচ্ছি, ডিভাইডেড বাই ডি অফ অক্সিজেন, এইটা হচ্ছে 5 গুণ বলেছে, অর্থাৎ এটা হচ্ছে 5 হবে। এখন দেখো অক্সিজেনের যেটা বাষ্প ঘনত্ব এটা আমরা বের করে নিতে পারবো। অক্সিজেনের আণবিক ওজন কত হবে, মানে MO2 যেটা, মানে অক্সিজেনের আণবিক ওজন 16 দুগুণে 32, এটা হয় আমরা জানি। তাহলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব ডি অফ অক্সিজেনের বাষ্প ঘনত্ব কত হবে, M/2, আমরা অলরেডি জানি 32/2 করে দিলেই হয়ে যাবে, তার মানে 16। ডি ইজ ইকুয়াল টু M/2, সম্পর্কটা আমাদের জানা আছে তো, এই যে M সমান 2D, এটার থেকে আমরা পাচ্ছি M সমান 2D, তার মানে ডি সমান কি M/2, এটা অলরেডি আমরা জানি। আচ্ছা, তাহলে এখানে অক্সিজেনের বাষ্প ঘনত্বটা বসিয়ে দাও। তাহলে ডি অফ গ্যাস অর্থাৎ গ্যাসের বাষ্প ঘনত্ব বাই 16 সমান হচ্ছে 5 আসছে। তাহলে গ্যাসটার বাষ্প ঘনত্ব কত দাঁড়াচ্ছে দেখো দেখি। তাহলে ডি অফ গ্যাস ইজ ইকুয়াল টু 5 ইন্টু 16, 16×5 90, তাই তো। তাহলে এই গ্যাসটার বাষ্প ঘনত্ব হলো 90। এখন তাহলে এই গ্যাসটার আণবিক গুরুত্ব কত হবে, অলরেডি আমরা জানি সম্পর্ক M সমান 2D। তাহলে M অফ গ্যাস ইকুয়ালস টু 2 ইন্টু ডি অফ গ্যাস, এটা গ্যাস লিখছি কারণ গ্যাসটার ক্ষেত্রে বের করছি বলে, M সমান 2D অ্যাকচুয়ালি। তার মানে এটা কত দাঁড়াচ্ছে 2 ইন্টু 90, দ্যাট ইজ 180। তাহলে এর আণবিক ওজনটা আমরা পেয়ে গেলাম। এখন যদি আণবিক ওজন পেয়ে যায়, তার থেকে পারমাণবিক ওজন আমাদেরকে বের করতে হবে। কীভাবে বের করবো না, যে দেখো এখানে দেওয়া আছে দ্বিপরমাণু, মানে একটা অণুতে দুটো পরমাণু থাকে, মানে যদি পরমাণুর চিহ্নটা এরকম জি হয় তাহলে এর অণুটা হচ্ছে G2, এরকম অণুটা হচ্ছে। তাহলে এর আণবিক ওজন আমরা পেয়ে গেছি, পারমাণবিক ওজন কী করে বের করবে, পারমাণবিকতা দিয়ে ভাগ করে দিলেই হলো, অর্থাৎ এই 2 দিয়ে ভাগ করে দিলেই হলো। তাহলে এখানে আমরা বলতে পারি যে গ্যাসটির পারমাণবিক ওজন এভাবে লিখতে পারো, আমি এখানে শর্টে লিখে দিচ্ছি এ অফ গ্যাস, মানে অ্যাটমিক ওয়েট আর কি। এটা তোমরা লিখবে, ভাষায় লিখবে যে গ্যাসটির পারমাণবিক ওজন সমান হচ্ছে আণবিক ওজন বাই পারমাণবিকতা, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে দিলাম। 2 দিয়ে কেন ভাগ করা হলো বুঝতে পারলে, কারণ একটা অণুতে দুটো পরমাণু আছে, আর আণবিক ওজন আমরা পেয়ে গেছি, তাহলে পারমাণবিক ওজন কীভাবে পাবে, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা আসছে 90, এটাই আমাদের অ্যান্সার আসবে। বোঝা গেছে, খুব সহজ অঙ্ক, এগুলো কিচ্ছু নেই একদম, একবার করে যদি নিজেরা ট্রাই করো দেখবে কিচ্ছু নেই অঙ্কগুলোতে। এরপর দেখো তুল্যাঙ্ক ভার নিয়ে দু একটা উদাহরণ দেখে নিয়ে যাক। এখানে একটা কোশ্চেন নিয়েছি, 0.56 গ্রাম ধাতুর অক্সাইডে, এটা ধাতুর অক্সাইড বা ধাতব অক্সাইডে বলতে পারো, 0.16 গ্রাম ধাতু আছে, অর্থাৎ টোটাল অক্সাইডটা হচ্ছে 0.56 গ্রাম, তার মধ্যে ধাতু আছে 0.16 গ্রাম, ধাতুটির তুল্যাঙ্ক ভার কত। এখন দেখো যেটা অক্সাইড মানে কি ধাতুর অক্সাইড, তার মানে ধাতু আছে প্লাস অক্সিজেন আছে, দুজনেই আছে কিন্তু। আচ্ছা, তার মধ্যে ধাতুটা এত, তাহলে অক্সিজেনটা কত সেটা তো বুঝতেই পারছো কী হবে, বিয়োগ করলে পেয়ে যাবে। তাহলে ধাতুর সাথে অক্সিজেনের যে যুক্ত হয়েছে তার মধ্যে একটা রিলেশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে কত গ্রামের সাথে কত গ্রাম যুক্ত হয়েছে। তাহলে আমরা তুল্যাঙ্ক ভারের সংজ্ঞার থেকে এটা করে দিতে পারবো দেখো, কারণ আমরা কি জানি যে ধাতুটার যত ভাগ ওজন বা কোনো পদার্থের বা কোনো মৌলের যত ভাগ ওজন 8 ভাগ ওজনের অক্সিজেনের সাথে যুক্ত হবে, সেটাই হচ্ছে তার তুল্যাঙ্ক ভার। তাহলে এখানে যে রিলেশনটা পাচ্ছি তার থেকে আমরা 8 ভাগ অক্সিজেনের সাথে কতটা ধাতু যুক্ত আছে বের করে নিলেই তুল্যাঙ্ক ভার হয়ে যাবে। দেখো আমি করে দিচ্ছি এখন। তাহলে দেখো প্রথমে আমরা লিখে নিয়েছি যে পরিমাণগুলো কত দেওয়া আছে, যেমন ধাতব অক্সাইড যেটা আছে, ধাতুর অক্সাইডটা 0.56 গ্রাম, তার মধ্যে ধাতু আছে বলেছে 0.16 গ্রাম। তাহলে অক্সিজেন কতটা আছে, ধাতব অক্সাইড মানে ধাতু প্লাস অক্সিজেন, তার মধ্যে ধাতুটা দেওয়া আছে, অক্সিজেনটা কী করে বের করবে, ওটাতে বিয়োগ করে দিলে হয়ে যাবে, অর্থাৎ 0.56 মাইনাস 0.16 এত গ্রাম। আচ্ছা, এটার মানে কত আসবে, 0.40 আসছে নাকি, দেখে নেবে ক্যালকুলেশনগুলো, আশা করি এটাই হবে। এটাই আসছে। তো যাই হোক, তাহলে এটা হচ্ছে আমাদের অক্সিজেন বেরিয়ে যাচ্ছে। তাহলে অক্সিজেনের সাথে ধাতু কীরকম ওজন অনুপাতে যুক্ত আছে সেটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি, অর্থাৎ 0.16 গ্রাম ধাতু আর 0.14 গ্রাম অক্সিজেন এখানে যুক্ত হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে 0.40 গ্রাম অক্সিজেন যুক্ত হয় 0.16 গ্রাম ধাতুর সাথে। এখান থেকে আমরা বের করে নিতে পারবো যে 8 ভাগ অক্সিজেন বা 8 গ্রাম অক্সিজেন যুক্ত হবে কত ভাগের সাথে। তাহলে তোমরা প্রথমে 1 গ্রাম করে করতে পারো, দিয়ে 8 গ্রাম করতে পারো, ঐকিক নিয়মে। আমি একবারেই করে দিচ্ছি, যদি একবারে করতে পারো একবারেই করে নেবে, অসুবিধা কিছু নেই। আর যদি একবারে করতে অসুবিধা হয় তাহলে প্রথমে 1 গ্রাম দিয়ে বের করবে, দিয়ে 8 গ্রাম করবে, একই ব্যাপার। আশা করি তোমরা একবারেই পারবে সবাই। তাহলে যদি 1 গ্রাম করে করতে তাহলে কী হতো, এটা নিচে আসতো, মানে
0.40টা নিচে আসতো, তারপরে 8 গ্রামটা যখন লিখতে হবে 8টা উপরে যাবে, তাই না? তাহলে এত গ্রাম ধাতুর সাথে এটা ক্যালকুলেট করবে, যত গ্রাম আসবে সেটাই হবে ওই ধাতুটার তুল্যাঙ্ক ভার। কারণ আমরা কি জানি যে 8 গ্রাম অক্সিজেনের সাথে যত ভাগ ওজনটা যুক্ত হবে, যত গ্রাম ওজনটা যুক্ত হবে সেটাই তার তুল্যাঙ্ক ভার হয়। তাহলে এটা ক্যালকুলেট করলে আসছে 3.2 গ্রাম ধাতুর সাথে যুক্ত হচ্ছে, তার মানে ধাতুটির তুল্যাঙ্ক ভার আমরা লিখতে পারি 3.2। এখন দেখো তুল্যাঙ্ক ভারের কোনো একক নেই, তার জন্য কোনো একক দিচ্ছি না। আচ্ছা, লাস্টে আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে লাস্টে যেটা উত্তর আসবে সেটা এরকম বক্স করে দেবে। এরকম বক্স করে দিলে কি হয়, যিনি এক্সামিনার থাকবেন তার সহজেই চোখে পড়ে যায় যে অ্যান্সারটা কত এসছে। তার মানে কি হয়, যদি অ্যান্সারটা ঠিক থাকে সেক্ষেত্রে তোমাদের নাম্বার পাওয়ার চান্সটা অনেক বেড়ে যায়, এবং ভিতরেরটা তখন আর অত গুরুত্ব দিয়ে দেখেন না, একটু আধটু যদি কিছু প্রবলেম থাকে তাও অসুবিধা হয় না। এখন যাই হোক, অবশ্যই পুরোটাই ঠিক করবে, এটা কোনো ব্যাপার নয়, তবে এটা দেখতেও খুব ভালো লাগে, মানে খাতাটা পুরো সাজানো গোছানো লাগে, যে কারণে তোমার নাম্বারটা অনেক বেশি আসে, কিন্তু মানে একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়ে যায়। আমার চ্যানেলে দেখবে একটা ভিডিও দেওয়া আছে যে কীভাবে 90 থেকে 100% মার্কস পেতে হয়, তো তাতে দেখবে সব নিয়মগুলো আমি বলে রেখেছি যে কীভাবে খাতাটাকে সাজাতে হয়, কীভাবে লিখতে হয় অ্যান্সারগুলো। ওই ভিডিওটা একটু দেখে নেবে যদি না দেখে থাকো। অবশ্য তোমাদের এখন অনেক সময় আছে, তোমরা তোমাদের পরীক্ষাটা অনেক দেরি আছে, যখন হোক দেখে নেবে। এরপরে একটা স্থূল সংকেত ও আণবিক সংকেত নিয়ে অঙ্ক দেখা যায়। এখানে একটা উদাহরণ নিয়েছি, দেখো একটি যৌগে সি ইজ ইকুয়াল টু 40%, অর্থাৎ কার্বন 40%, হাইড্রোজেন হচ্ছে 6.67%, অক্সিজেন হচ্ছে 53.33%। এই পার্সেন্টেজগুলো দেওয়াই থাকে। অনেক সময় কী হয়, দুটোর পার্সেন্টেজ দেওয়া থাকে, একটা দেওয়া থাকে না, বলে দেওয়া থাকে যে অক্সিজেন আছে, কিন্তু পার্সেন্টেজটা দেওয়া থাকে না, তাহলে 100% থেকে বাকি দুটো বিয়োগ করে দিলে পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই। আচ্ছা, যৌগটির স্থূল সংকেত কী হবে, স্থূল সংকেত বের করতে হবে। তারপর সেকেন্ড আরেকটা পোর্শন দিয়েছে, দেখো যে আণবিক ভর যদি 30 গ্রাম পার মোল হয়, এখানে আণবিক ভরটা দেখো 30 লিখলেই হতো, তো গ্রাম পার মোল এটা লেখাও যায়, এমনিতে যদি একক না দাও কোনো অসুবিধা নেই। আচ্ছা 30, কারণ আণবিক ভরে কোনো এমনিতে নর্মালি একক হয় না, এটা হচ্ছে তোমার গ্রাম পার মোল দেওয়া হয়েছে, মানে ব্যাপারটা একই ধরনের দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, যদি আণবিক ভর 30 হয় তাহলে আণবিক সংকেত কী হবে। এটা কেন বললাম যে একই ধরনের দাঁড়িয়ে গেছে, মানে হচ্ছে আণবিক ভর 30 যদি হয় তার মানে কি 1 মোলের ভর হবে 30 গ্রাম, ওইটাকেই ওইভাবে লিখে দিয়েছে। যাই হোক, আণবিক ভরে একক না দিলেও চলে। এখন আমরা অঙ্কটা করব, কিভাবে করবে দেখো। আমরা স্থূল সংকেত আণবিক সংকেতের অঙ্ক অলরেডি যখন আমাদের থিওরি হচ্ছিল তখন করেছি, দেখবে। আচ্ছা, এইটাতেও দেখো আমরা একটা করে দিচ্ছি, তাহলে আর কোনো অসুবিধা থাকবে না। ওখানে একটা টাইপের দেখিয়েছিলাম, এখানে আরেকটু অন্য টাইপের দেখাচ্ছি। মানে এগুলো যদিও একই ধরনের, মানে একটা দুটো করা থাকলে তোমরা সব করতে পারবে এই স্থূল সংকেত আণবিক সংকেতের। এটা কিভাবে করা হয় না, দেখো যে পার্সেন্টেজটা দেওয়া থাকে, এই পার্সেন্টেজটাকে কাজে লাগিয়ে আর পারমাণবিক ওজনটাকে কাজে লাগিয়ে এদের প্রত্যেকের আমরা পরমাণু সংখ্যার অনুপাতটা বের করে নিতে পারবো, অর্থাৎ কার্বন ইজ টু হাইড্রোজেন ইজ টু অক্সিজেন। পরমাণু সংখ্যার অনুপাত কিভাবে বের করা হয় না, পার্সেন্টেজ যেটা আছে ডিভাইডেড বাই পারমাণবিক ওজন করে দিলেই হবে প্রত্যেকের। যেমন কার্বনের ক্ষেত্রে পার্সেন্টেজ হচ্ছে 40 ডিভাইডেড বাই তার পারমাণবিক ওজন, কার্বনের কত 12 অলরেডি জানি, যেটা ভর সংখ্যা। আচ্ছা, হাইড্রোজেনের হচ্ছে পার্সেন্টেজ দেওয়া আছে 6.67%, আর পারমাণবিক ওজন হচ্ছে 1.008ও লিখতে পারো, কিন্তু দরকার নেই, আমরা একই লিখি, ওটা খুব স্পেসিফিক করলে 1.008, কেউ যদি লেখো তাও অসুবিধা নেই। আচ্ছা, অক্সিজেনের হচ্ছে 53.33 ডিভাইডেড বাই অক্সিজেনের পারমাণবিক ওজন 16 অলরেডি আমরা জানি। আচ্ছা, এইটা আমাদেরকে প্রথমে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেটর দিয়ে করে নেবে, খুব সহজেই পেয়ে যাবে। ক্যালকুলেটরে যে মানগুলো আসছে সেটা হচ্ছে এটা, মানে 3.33 ইজ টু 6.67 ইজ টু 3.33। এখন দেখো এগুলোকে পরমাণু সংখ্যার অনুপাতটা তো এরকম ফ্র্যাকশন হতে পারে না, এটা থিওরির সময় বলেছিল। তাহলে এটাকে আমাদেরকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যাওয়া হয় না, এটাকে পূর্ণ সংখ্যা করতে গেলে ফার্স্ট যে স্টেপ সেটা হচ্ছে এদের মধ্যে যে সবচেয়ে ছোট সেইটাকে দিয়ে সবাইকে ভাগ করে দাও। মানে এখানে ছোট কি আছে 3.33, দুজনেই আছে ছোট। যাই হোক 3.33 দিয়ে তাহলে যদি প্রত্যেককে ভাগ করে দিই, এটা আসবে 1 ইজ টু, এইটা দেখবে 6.67 আসছে, মানে 1.00 সামথিং কিছু আসবে, তার মানে ওটাকে অলমোস্ট 1ই এই সরি 2.00 সামথিং আসবে, তার মানে এটা অলমোস্ট 2ই ধরতে পারি আমরা, আর এটাও আসবে 1। তাহলে দেখো পরমাণু সংখ্যার অনুপাত আমরা পেয়ে গেলাম 1:2:1। তার মানে এখান থেকে আমরা স্থূল সংকেত সহজেই বলে দিতে পারি, কার্বনের সংখ্যাটা 1 বসাও, হাইড্রোজেনেরটা 2 বসাও, আর অক্সিজেনেরটা 1 বসাও, তাহলে এটা হচ্ছে স্থূল সংকেত। তাহলে এর রেসপেক্টে তাহলে একটা পার্ট আমরা পেয়ে গেলাম, দেখো যৌগটির স্থূল সংকেত কী হবে, এটা আমাদের হয়ে গেছে। এরপরে সেকেন্ড পার্টটা, আণবিক ভর হচ্ছে 30, তাহলে আণবিক সংকেত কী হবে, তাহলে এধারে আমরা লিখে রাখছি যে আণবিক ভর সমান হচ্ছে 30, এটা তো দেয়াই আছে। এরপরে আমরা এই দিকের যে পার্টটা, এই যে স্থূল সংকেতটা পেলাম,
স্থূল সংকেত সমান CH2O, এই পার্টটার থেকে আমরা আণবিক ভর পর্যন্ত যাব, দিয়ে দুটোকে সমান করে দেবো। বুঝতে পারা যাচ্ছে? তাহলে আণবিক ভর পর্যন্ত কিভাবে যাবে? তাহলে স্থূল সংকেত থেকে প্রথমে আণবিক সংকেত বের করো, তার থেকে আণবিক ভর বের করো। তাহলে আণবিক সংকেত যদি আমরা বের করতে চাই, আণবিক সংকেত কিভাবে বের করা হয়? স্থূল সংকেতের থেকে CH2O তার হোল n করে দিলেই হবে, যেখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা লিখে দেবে যে কোনো পূর্ণ সংখ্যা। আচ্ছা, তাহলে আণবিক ওজন কত আসবে? যদি আমরা এই আণবিক সংকেত এখান থেকে বের করি, মানে এই ধারের পার্টটার থেকে আণবিক ওজন বের করছি, তাহলে কীভাবে বের করবে? না, কার্বন হচ্ছে 12 প্লাস হাইড্রোজেন হচ্ছে 1 করে দুটো আছে, প্লাস অক্সিজেন হচ্ছে 16, এইটার হোল n মানে ইন্টু n আমরা বলতে পারি। তার মানে এটা আছে 30n, 30n, আর এই ধারে আমরা পেয়েছি 30। তাহলে দেখো এই দিক থেকে পেলাম আণবিক ওজন হচ্ছে 30n, আর ওই দিক থেকে হচ্ছে 30, তার মানে আমরা বলতে পারি দুটোই তো ঠিক। তাহলে আমরা বলতে পারি যে 30n সমানই হচ্ছে 30, তার মানে n সমান কত আসবে? 30/30, তার মানে হচ্ছে 1 আসছে n সমান। অবশ্যই বুঝতে পারছো। তার মানে আণবিক সংকেত কীভাবে পাবে? না, এইখানে n এর মানটা বসিয়ে দাও, এই জায়গাতে n এর মানটা যদি বসিয়ে দাও তাহলে হয়ে যাবে। তাহলে আণবিক সংকেত সমান আমরা বলতে পারি CH2O হোল n, n এর জায়গায় 1 বসিয়ে দিলাম, তার মানে CH2O, এটাই আমাদের অ্যান্সার চলে আসবে আণবিক সংকেতের। বোঝা গেছে? স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয়ের অঙ্ক খুব সহজ। তোমরা প্রথমে পরমাণু সংখ্যার অনুপাতটা বের করে নেবে, সেখান থেকে দেবে স্থূল সংকেত পেয়ে যাচ্ছ। এরপর দেখো স্থূল সংকেত থেকে আণবিক সংকেত হোল n করে পেয়ে যাচ্ছ, এবং তার থেকে আণবিক ওজন ক্যালকুলেট করলেই পেয়ে যাবে, পারমাণবিক ওজনগুলো ক্যালকুলেট করলেই। তাহলে এই পার্টটা একটা পেয়ে যাবে। আর এইদিকে আণবিক ভরটা হয় তোমার ডাইরেক্ট দেওয়া থাকবে, তাহলে সেটার সাথে সমান করে দিলে হয়ে যাবে, অথবা দেখবে এইদিকে আণবিক ভরটা ডাইরেক্ট না থেকে বাষ্প ঘনত্ব দেওয়া আছে, অর্থাৎ ডি এর মান দেওয়া আছে, m সমান 2d করলেই ওখানে কিন্তু আণবিক ওজনটা পেয়ে যাবে। তাহলে এরকমও থাকতে পারে, কোথাও কোথাও হয়তো ডাইরেক্ট দেওয়া নেই, হয়তো বাষ্প ঘনত্বটা দেওয়া আছে, তাহলে সেখান থেকে আণবিক ওজন তুমি পেয়ে যাচ্ছ। বাষ্প ঘনত্ব দিয়ে থাকা আর আণবিক ওজন দেওয়া থাকা একই তো ব্যাপার, m সমান 2d করে নিলেই তো হয়ে যাবে। তাহলে ওই দিক থেকে একটা দেওয়া আছে, এই দিক থেকে তুমি একটা বের করলে লাস্টে সমান করে দেবে, সমান করে দিলে n এর মানটা পেয়ে যাবে, n এর মান পেয়ে গেলেই তুমি আবার আণবিক সংকেতটা পেয়ে যাবে অরিজিনাল। এরপরে ট্রয়সিওমেট্রির একটা অঙ্ক দেখে নেওয়া যাক, অর্থাৎ যেটা রাসায়নিক সমীকরণ থেকে গণনা। এগুলো তো দেখার কিছু নেই, এগুলো ইকুয়েশন লিখলেই দেখবে হয়ে যাবে, খুব সহজ জিনিস। এখানে একটা উদাহরণ নেওয়া হয়েছে, দেখো যে 20 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে কত গ্রাম H2SO4 প্রয়োজন। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা হাইড্রোজেন থেকে H2SO4 উৎপাদনের যে কোনো একটা বিক্রিয়া লিখব, যে কোনো একটা বিক্রিয়া, তোমার জানা যে কোনো একটা বিক্রিয়া লিখলেই দেখবে এদের মধ্যে একটা সম্পর্ক তুমি পেয়ে যাচ্ছ। এখানে গ্রাম থেকে গ্রামেই নিয়ে যেতে বলেছে, দেখো তার মানে ওজন রিলেশন বের করলেই হবে। আচ্ছা, এর ক্ষেত্রে কোনো একটা বিক্রিয়া দেখো, মনে করার চেষ্টা করো, কোনো বিক্রিয়া জানা আছে যদি, হাইড্রোজেন প্রস্তুত করতে H2SO4 কতটা প্রয়োজন, তার মানে H2SO4টা দিয়ে বিক্রিয়া করাতে হবে। আচ্ছা, জিঙ্ক প্লাস H2SO4 যদি আমরা করি তাহলে এটা কি হয়? ZnSO4 প্লাস H2 হয় না? হাইড্রোজেন প্রস্তুতির বিক্রিয়া H2SO4 দিয়ে যে কোনো একটা করলেই হবে, কোনো অসুবিধা নেই। কপার দিয়েও করতে পারো, কপার সালফেট করে। তো যাই হোক, আমরা এটাই লিখলাম, জিঙ্কের সাথে H2SO4 বিক্রিয়া ZnSO4 প্লাস H2। এখন এক্ষেত্রে দেখো H2SO4 এর সাথে হাইড্রোজেনের একটা ওজন রিলেশন আমরা পেয়ে যাব। কারণ কি, এখানে ওজনটা যদি আমরা ক্যালকুলেট করি, এর আগেও দেখো সহগ নেই কোনো, এর আগেও সহগ নেই, তার মানে 1 মোল করেই আছে বা একটা অণু করেই আছে আমরা বলতে পারি। তাহলে হাইড্রোজেন দেখো 1 করে 2 প্লাস সালফার হচ্ছে 32 প্লাস অক্সিজেন 16 4 64, একবারে করে দিচ্ছি। আচ্ছা, এটা কত আসছে তাহলে? 34 আর 64 মানে 98 নাকি? তাহলে 98 গ্রাম H2SO4 থেকে হাইড্রোজেন কতটা পাওয়া যাবে? 1 করে 2 আছে এটা, তার মানে 2 গ্রাম, একবারে ডাইরেক্ট লিখে দিলাম। 1 × 2 লিখতে পারো, যাই হোক 1 করে 2 আছে তো, তাহলে 2 গ্রাম একবারেই লিখে দিলাম। আচ্ছা, এরপরে তো ঐকিক নিয়মের অঙ্ক। দেখো 20 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে কতটা H2SO4 লাগবে? তাহলে দেখো 2 গ্রাম প্রস্তুত করতে লাগছে 98 গ্রাম, তাহলে 20 গ্রাম প্রস্তুত করতে কত লাগবে? মুখে মুখেই অনেকে বলে দিতে পারবে যে কত উত্তর হবে, যাই হোক তাও আমি একবার করে দিচ্ছি। 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুতিতে 98 গ্রাম H2SO4 লাগে, একবারেই লিখে দিচ্ছি যে 20 গ্রাম হাইড্রোজেন প্রস্তুতিতে কতটা লাগবে, তাহলে দেখেই বুঝতে পারছো 980 হবে। তাও যদি ঐকিক নিয়মের মতো করতে চাও আমি করিয়ে দিচ্ছি। দেখো তাহলে 1 গ্রাম করলে 98/2 আসতো, আর 20 গ্রাম করলে উপরে 2 আসবে, 20 আসবে, তাহলে এতটা H2SO4 লাগবে। তাহলে এটা যদি কাটাকাটি করো 10 হচ্ছে, তার মানে 980 গ্রাম H2SO4 আমাদের লাগবে। ঠিক আছে, তাহলে এটা উত্তর হবে। এরপরে তোমরা যখন পরীক্ষার সময় করবে তখন লাস্টে একটা অ্যান্সার লেখার মতো লিখে দেবে, অতএব 20 গ্রাম H2 হাইড্রোজেন তৈরি করতে
980 গ্রাম H2SO4 প্রয়োজন। তারপর তুমি সেটাকে বক্স করে দিলে। কতটা সহজ বুঝতে পারছো? মানে অঙ্কগুলো এতটাই সহজ, তোমরা অযথা শুধু ভয় খাও আগের থেকে। তোমাদেরকে তো বলেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে একটা করে অঙ্কের ক্লাস দেওয়া হবে, চিন্তার কিছু নেই। প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্কগুলোই তোমাদের খুব ইজি লাগবে, ভয়ের কিছু নেই। থিওরিটা যেমন ইজি লাগছে সেরকম অঙ্কগুলোও খুব ইজি লাগবে। এরপর দেখো দ্রবণের মাত্রা সম্পর্কিত একটা অঙ্ক করে নেওয়া যাক। এই দ্রবণের মাত্রা থেকে খুব একটা অঙ্ক আসে না, তাও আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। এখন এটা দেখবে আমার মডেল কোশ্চেনে দেওয়া আছে লাস্টের ঠিক আগের অঙ্কটা। এই অঙ্কটা কেন নিলাম, কারণ এটাতে দেখবে একটা প্রিন্টিং মিস্টেক আছে। এটা মোলালিটি না লিখে আমি মোলারিটি লিখে ফেলেছি। যখন টাইপ করেছি মডেল কোশ্চেনটা বানিয়েছি তখন এটা মোলালিটি না লিখে মোলারিটি লিখে ফেলেছি, কিন্তু এখানে মোলার দ্রবণই তো দেওয়া আছে, তাহলে এটা মোলালিটি হবে। ওটা একটু কারেকশন করে নেবে মডেল কোশ্চেনে। আচ্ছা যাই হোক, তাহলে 1 মোলার NaNO3 অর্থাৎ সোডিয়াম নাইট্রেট দ্রবণের মোলালিটি নির্ণয় করো। এখন দেখো এই যে অঙ্কগুলো অর্থাৎ দ্রবণের মাত্রা সম্পর্কিত অঙ্কগুলো, এগুলো করতে গেলে কিন্তু এদের সংজ্ঞাগুলো সব জানতে হবে। অর্থাৎ কাকে মোলারিটি বলে, কাকে মোলালিটি বলে, এগুলো সব জানতে হবে। এটা আমি আগের দিনে দেখবে তোমাদেরকে দিয়েছি এটার ক্লাস, তাহলে ওই ক্লাসটা অবশ্যই দেখে নেবে। দ্রবণের মাত্রা বা শক্তি যেটা স্ট্রেংথ নির্ণয়, তোমাদের বইয়ে দেখবে আছে দ্রবণে সংগঠিত রাসায়নিক বিক্রিয়া, এরকম হেডিং করে হয়তো করা আছে। তাহলে দেখো এখানে স্ট্রেংথটা আমাদের দেওয়া আছে মোলারিটিতে। মোলারিটি মানে কি, 1 লিটার দ্রবণে যত মোল দ্রাব থাকে, দ্রাব বলতে এখানে সোডিয়াম নাইট্রেট নিচে, আর বাকিটা দ্রাবক কি আছে, তাহলে দ্রাবক জল আছে। আচ্ছা মোলালিটি নির্ণয় করতে বলেছে। মোলালিটি মানে কি, 1 কেজি দ্রাবকে, 1 কেজি দ্রাবকে নট দ্রবণে, 1 কেজি দ্রাবকে যত মোল দ্রাব থাকে। তাহলে দুটোর মধ্যে কিন্তু যথেষ্ট ফারাক আছে। এটা কেজি, 1 কেজি দ্রাবকে, আর এটা হচ্ছে 1 লিটার দ্রবণে, আর দ্রাবের পরিমাণটা একই, 1 মোল। তাহলে এটা 1 মোলার দেয়া আছে, তোমাকে মোলালিটিতে নিয়ে যেতে হবে। আরেকটা সাপোর্ট হিসাবে দেওয়া আছে ঘনত্বটা, ওটা কাজে লেগে যাবে দেখো, কারণ এটা তো লিটারে আছে আর ওটা কেজিতে নিয়ে যেতে হবে। তাহলে দেখো 1 মোলার দ্রবণ, 1 মোলার NaNO3 দ্রবণ, এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি যে 1 লিটার দ্রবণে NaNO3 আছে 1 মোল। এটা তো আমরা বলতে পারি, কারণ মোলারিটির সংজ্ঞার থেকেই এটা আসছে। আচ্ছা 1 মোল মানে এক্ষেত্রে কত গ্রাম হবে বের করে নাও, ওজনে বের করা শুরু করে দাও, কারণ আমাদের মোলালিটিতে নিয়ে যেতে হবে, তো তার মানে সব ওজনে নিয়ে যেতে হবে। তাহলে সোডিয়াম নাইট্রেট, সোডিয়ামের ক্ষেত্রে আমরা জানি 23 হয়। আচ্ছা প্লাস নাইট্রোজেন আছে, নাইট্রোজেনে হচ্ছে 14, 7n14। আচ্ছা অক্সিজেনে হচ্ছে 16 করে 3টে, 16 দিনে 48, তাই তো? আচ্ছা এত গ্রাম, টোটাল এত গ্রাম এলো। আচ্ছা এটা সমান কত দাঁড়াচ্ছে দেখো, এটা সমান দাঁড়াচ্ছে 85 গ্রাম। তাহলে আমাদের দ্রাবটা চলে এলো। এখন আমাদের মোলালিটি নির্ণয় করতে গেলে দ্রাবকের ওজনটাও আমাদের দরকার, দ্রবণের নয় দ্রাবকের। দ্রাবকের ওজনটা দরকার, কারণ 1 কেজি দ্রাবকে কত তোমার মোল দ্রাব আছে সেটা বের করতে হবে। তাহলে আমাদেরকে দ্রাবকের ওজনটা যদি পেতে হয়, তাহলে আগে আমরা দ্রবণের ওজনটা দেখে নিই। দ্রবণের ওজনটা পেতে গেলে এই ঘনত্বটা সাপোর্ট হিসেবে ব্যবহার করা যাবে। এখন দেখো 1 লিটার দ্রবণের তাহলে ভর কত হবে, মানে টোটালটার আমরা ভরটা আগে দেখে নিচ্ছি, টোটাল দ্রবণটার ভরটা। এখন দেখো এর যে ঘনত্বটা দেওয়া আছে 1.25 গ্রাম পার সেন্টিমিটার কিউব মানে সিসি। তাহলে 1 লিটার মানে 1000 সিসি। তাহলে যদি আমরা আয়তন দেখি তাহলে 1000 সিসি এবং তার ঘনত্ব হচ্ছে 1.26, এটা দিয়ে গুণ করে দিলেই আমরা গ্রামে চলে আসবো। কি করে বুঝছি বলো তো, এটা সে হচ্ছে তোমার ঘনত্ব সমান ভর বাই আয়তন, জানা আছে তো নাকি সকলেরই? ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, এইটার থেকে আমরা পেয়ে যাই। তাহলে ভর যদি বের করতে হয় কি করতে হবে, আয়তন ইন্টু ঘনত্ব। ভর সমান কী হবে, আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে আয়তন ইন্টু ঘনত্ব করে দেওয়া হলো। আয়তন কি 1 লিটার মানে 1000 সিসি, আর ঘনত্ব হচ্ছে পার সিসিতে কত গ্রাম, 1.25 গ্রাম। তাহলে এটা যদি আমরা করে দিই তাহলে টোটাল দ্রবণটার আমরা পেয়ে যাচ্ছি ভরটা। এটা ক্যালকুলেট করলে আসছে 1250 গ্রাম। তাহলে টোটাল দ্রবণটার আমরা ভরটা পেয়ে গেছি, দ্রাবেরও ভর পেয়ে গেছি। তাহলে দ্রাবকের ভর কী করে বের করবে, দ্রাব আর দ্রাবক মিলেই তো দ্রবণটা তৈরি করে, তার মানে টোটাল দ্রবণটার মধ্যে এই দ্রাবটা বাদ দিয়ে দাও, তাহলেই দ্রাবকটা পেয়ে যাবে। অতএব দ্রাবকের ভর 1250 থেকে 85 গ্রাম বাদ দিয়ে দাও, দ্রবণ থেকে দ্রাবটা বাদ দিয়ে দাও, তাহলে এই দ্রাবকটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এতটা দ্রাবক আছে, অর্থাৎ 1165 গ্রাম দ্রাবক আছে। আমাদের মোলালিটি চেয়েছে, মোলালিটি কীভাবে বের করবে, যে 1 কেজি দ্রাবকের মধ্যে কত মোল দ্রাব আছে। 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, তাহলে 1000 গ্রামে কত মোল দ্রাব আছে সেটা বের করতে হবে। তাহলে এত গ্রামে তো এত গ্রাম আছে, তার মানে 1 মোল আছে আমরা বলতে পারি। তাহলে এত গ্রামে 1 মোল আছে, তাহলে 1000 গ্রামে কত মোল আছে, ঐকিক নিয়মের নর্মাল অঙ্ক। তাহলে ওইটাই লিখেছি দেখো, যে 1165 গ্রাম, এই যে 1165, এটার মধ্যে এই দ্রাবকটার মধ্যে 1 মোল দ্রাব আছে।
85 গ্রাম আছে, তো 85 গ্রাম মানে 1 মোল দ্রাবটা। আচ্ছা, তাহলে 1000 গ্রামে কত আছে এটাই বের করতে হবে আমাদের। 1000 গ্রাম দ্রাবকে কত মোল দ্রাব আছে। তাহলে যদি 1 করতাম, 1 গ্রামে করতাম, তাহলে নিচে আসতো 1165, আর 1000-এ করলে উপরে যাবে 1000। এত মোল দ্রাব আছে। এটা যত আসবে সেটাই হবে দ্রবণের মোলালিটি, লিটি ল, অর্থাৎ 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাব থাকে সেটাই তো মোলালিটি, আমরা সংজ্ঞাতে অলরেডি জানি। দেখো, এগুলো যদি সংজ্ঞাগুলো না জানো, মানে কোনটা কি বটে যদি না জানো, তাহলে কিন্তু এগুলোর অঙ্কটা করতে পারবে না। আগে ওইটা অবশ্যই ক্লাসটা করে নেবে, অনেকেই করে নিয়েছো, আর যদি কেউ না করে থাকো তাহলে ওই ক্লাসটা আগে করে নেবে, মানে কোনটাকে কি বলে বা কিভাবে আসে সেটা আগে জানতেই হবে, তবে সেগুলোর অঙ্কগুলো তুমি করতে পারবে। আচ্ছা, এটা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো তাহলে মোটামুটি আসবে, দেখবে 0.86 এত মোল দ্রাব। তার মানে দ্রবণের মোলালিটি কত হবে, এই 0.86। যদি একক দিতে যাও মোল পার কেজি, এটা মোলালিটির একক তো আমাদের জানা আছে, থিওরি ক্লাসে হয়েছে যে ক্লাসটা বলছি। তাহলে উত্তর হিসেবে আমরা লিখতে পারি দ্রবণের মোলালিটি, এটা স্মল এম দ্বারা প্রকাশ করা হয়, সমান হচ্ছে 0.86 মোল পার কেজি। এককটা দিলেও চলবে, না দিলেও চলবে, অসুবিধা কিছু নেই সেরকম। তো যাই হোক, দিয়ে দিবে, জানা আছে যখন। তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল অঙ্কটা, আশা করি বোঝা গেছে। দেখো, প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুব সহজ লাগবে, এবং এগুলোর তোমাদেরকে 2-3টে বা 1-2 করে দেখিয়ে দিলাম। তাহলে এরপরে তোমরা দেখবে এই টাইপের যত অঙ্ক পড়বে বা যেগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য বইয়ে আছে দেখবে, সেগুলো একটু আধটু প্র্যাকটিস করবে। আর বইয়ে অনেক সময় এটা সেটা নানা রকম অঙ্কও দেওয়া থাকে, সবগুলো নিয়ে মাথা ব্যথার দরকার নেই। অ্যাকচুয়ালি যদি ভালো অঙ্ক জানতে হয় তাহলে তোমরা সালের কোশ্চেনগুলো দেখবে। সালের কোশ্চেন বলতে বিগত বছরের যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো দেখবে, তাহলে তোমরা আইডিয়া পেয়ে যাবে যে কোন অঙ্কগুলো, কোন টাইপের অঙ্কগুলো তোমাদের প্রয়োজন এবং কী ধরনের কোশ্চেন আসে। বিগত বছরের কোশ্চেনগুলো অবশ্যই দেখবে, প্রত্যেকটা চ্যাপ্টারেরই অন্তত লাস্ট 5 বছরের মাস্ট দেখে রাখবে। ভালো হয় সবচেয়ে 10 বছরের দেখলে, কিন্তু লাস্ট 5 বছরের অবশ্যই দেখে রাখবে, এবং তাহলে একটা ভালো আইডিয়াও হয়ে যাবে যে কোন জায়গাগুলো তোমাদের দরকার বা কী ধরনের কোশ্চেন আসে। এবং প্যাটার্ন মোটামুটি সেমই থাকে, একটু একটু আধটু করে পরিবর্তন করে, কিন্তু আমি তোমাদের মডেল কোশ্চেন যেগুলো দিই তাতে অনেকটা পরিবর্তনই রাখি, তার মানে ওর বাইরের থেকে আসবে না। মানে তোমাদের যা যা ইম্পর্টেন্ট কোশ্চেন হয় সবগুলোই দেওয়া থাকে, তাহলে মডেল কোশ্চেনটা যদি ভালো করে রাখো তাহলেও দেখবে তোমরা পরীক্ষাতে সবই করতে পারছো। আর এটা কেন বলছি, কারণ অনেকেই দেখবে বইয়ে এটা সেটা অঙ্ক বের করলে নিজের থেকে, যেখানে হয়তো কোথাও একটা উদাহরণে করা আছে বা কোথাও অনুশীলনীতে দেওয়া আছে, ওই অঙ্কগুলো আর আসে না। ওগুলো সেই 70 সাল 80 সালে আসতো, মানে 1970 সাল, 1980 সাল, 1990 সাল, ওই সময় হয়তো কিছু অঙ্ক এসছে, সেই অঙ্কও কিন্তু তোমাদের বইগুলোতে দেওয়া আছে। বইগুলো কী করছে জানো তো, কম্পিটিশন করছে একে অপরের সাথে, কম্পিটিশন করে দিনকে দিন ভলিউমটা বাড়িয়ে দিচ্ছে, এবং এত বড় বড় ভলিউম হয়ে গেছে দেখবে বইগুলো। বইয়ের সব জিনিস লাগবে না তোমাদের, যেগুলো আমি করাচ্ছি ওগুলোই লাগবে। আর তোমাদের নিজেদের যদি আইডিয়াটা করতে চাও আরও ভালো করে, তাহলে বিগত ওই যে বললাম 5-7 বছরের কোশ্চেন তোমরা অবশ্যই ফলো করবে, এবং ওগুলো ভালো করে করেও রাখবে। আর আমার মডেল কোশ্চেনটা তো থাকছেই, মডেল কোশ্চেনটা যদি করে রাখো তাহলে 100% পেয়ে যাবে, আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। মানে যদি কোনো কোশ্চেন দেখো মডেল কোশ্চেনে থেকে নেই, তাও তুমি দেখবে ওই টাইপের দেওয়া আছে মডেল কোশ্চেনে। মানে মডেল কোশ্চেনে কোশ্চেনটা যদি করা থাকে তাহলে ওইটা যেটা বাইরের থেকে এসছে, মানে মডেল কোশ্চেনে কমন পাওনি, সেটাও করতে পারবে। মানে 95% তো কমনই পেয়ে যাবে। আর যদি একটা আধটা বাইরের থেকে থাকেও, তাহলেও দেখবে ওই টাইপের মডেল কোশ্চেনে করা আছে তোমাদের অলরেডি। আরেকটা বিষয় বলে রাখি, নেক্সট দিন থেকে তোমাদের পরমাণুর গঠনটা শুরু হবে, সেকেন্ড চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ কেমিস্ট্রি বলতে পারো। মানে ওটা কেমিস্ট্রি একদম বেস। ওই চ্যাপ্টারটা যদি কারো উইক হয়ে থাকে তাহলে তার পুরো কেমিস্ট্রি বিল্ডিংটা নড়বড় হয়ে গেলে জানবে। আর ওইটা যদি স্ট্রং থাকে তাহলে জানবে তার বিল্ডিংটা খুব স্ট্রং হলো, মানে সে যখন তখন যে কোনো ফ্লোরে ছোটাছুটি করতে পারবে, কোনো অসুবিধা নেই। তোমাদেরকে যেরকম সহজভাবে করে দেওয়া হলো ফার্স্ট চ্যাপ্টারটাও, এরকম সেকেন্ড চ্যাপ্টারটাও খুব সহজভাবে করে দেওয়া হবে। এবং সেকেন্ড চ্যাপ্টারটা তো আমি বলবো যে সবচেয়ে সহজ, টোটাল কেমিস্ট্রির মধ্যে সবচেয়ে সহজ। যদিও ম্যাক্সিমাম ছেলেদেরই দেখবে, আমার কাছে যারা পড়েনি তাদের কথা বলছি, তাদের বেশিরভাগই দেখবে ওগুলো জটিল লাগে, মানে ইলেকট্রন বিন্যাস করা বা তোমার যে থিওরিগুলো ওখানে আছে সেগুলো সমস্ত কিছুই জটিল লাগে। কিন্তু আমার কাছে যারা পড়ে তারা তো বলে সবচেয়ে সহজ চ্যাপ্টার ওটা। যেরকম অর্গানিকটার ক্ষেত্রেও হয়, অর্গানিকটা আমি দেখেছি যারা আমার কাছে পড়েনি সেই সমস্ত ছেলেদের অর্গানিক খুব জটিল লাগে। আর আমার কাছে যারা পড়ে তারা বলে অর্গানিকটা সবচেয়ে সহজ, সবচেয়ে মজাদার, এবং অর্গানিক থেকে তোমাদের 1 নম্বরও মিস যাবে না। তাহলে যাই হোক, নেক্সট দিন থেকে সেকেন্ড চ্যাপ্টারটা অবশ্যই ভালো করে নেবে, এবং প্রত্যেক দিন ভিডিওগুলো ফলো করবে। আর তার জন্য কী করতে হবে, সাবস্ক্রাইবটা করে রাখবে চ্যানেলটাকে, তাহলে যখনই কোনো ভিডিও দেবো তোমরা নোটিফিকেশান পাবে। এখন আবার কি করেছে, ওই সাবস্ক্রাইব করলে শুধু হবে না, তার পাশে দেখবে একটা নোটিফিকেশান বেল আছে, ওটাতে প্রেস করতে হবে। তারপরে 3টে অপশান আসে দেখবে, ওখানের মধ্যে যেটা অল লেখা থাকে সেই অল অপশানটা সিলেক্ট করে রাখবে। অনেকেই সিলেক্ট করে রাখোনি,
কারণ আমরা যখন ইউটিউব স্টুডিওতে দেখি তখন বুঝতে পারি যে কত পার্সেন্ট ছেলেমেয়েরা ওটা নোটিফিকেশানটা অন করে রেখেছে, কত পার্সেন্ট অন করে রাখেনি। তাতে দেখেছি 50-50 হয়ে গেছে। মানে 50% ছেলেমেয়ে তো নোটিফিকেশান অন করে রাখেনি। তার মানে আমি ভিডিও দিলেও তাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে না সবসময়। তাহলে ওটা করে রাখবে, মানে সাবস্ক্রাইব করবে, তারপরে নোটিফিকেশানে যে ঘন্টিটা আছে ওটা একটু প্রেস করে দেবে, তারপরে অল বলে অপশান আসবে, দেখবে 3টে অপশান আসবে, তার মধ্যে অলটাকে সিলেক্ট করে নেবে। তাহলে সব ভিডিওর নোটিফিকেশান তোমরা একদম যখনই দেবো তখনই পেয়ে যাবে। ঠিক আছে, ভালো থেকো সবাই, আর একটু বাড়িতেই থেকো, এখন তো পরিস্থিতি বুঝতেই পারছো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।